এই যে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিষয়ে বলা হচ্ছে, মামলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, বলা হচ্ছে এটি ওয়ান কাইন্ড অফ জেনোসাইড। শেখ হাসিনা সরকার তখন গণহত্যা চালিয়েছে শাপলা চত্বরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আজকে দেখলাম সেই মামলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারেও পাঠানো হয়েছে। আসলে কি ঘটেছিল শাপলা চত্বরে? দর্শক শ্রোতা, আজকে এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি ঘটনা প্রসঙ্গে। 2013 সালের ঘটনা। 2013 থেকে 23, 10 বছর, 24, 25, এখন 26 চলে। দ্যাট মিনস 13 বছর, 14 বছর আগের ঘটনা। হেফাজতে ইসলাম ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছিল। তো সেই মহাসমাবেশে এসে হেফাজতে ইসলাম ঘোষণা দিল তাদের যে দাবি দেওয়া ছিল, ধর্ম অবমাননা সহ সরকারের প্রতি তাদের আরও কিছু দাবি দেওয়া, সেগুলো যতদিন পূরণ না হবে ততদিন তারা শাপলা চত্বর ছাড়বেন না। সেখানে তারা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। আর যখনই এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়, তখন সরকার তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার ডিসিশন নেয় যে মতিঝিলে তাদেরকে অবস্থান নিতে দেয়া যাবে না। পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়ায়। হেফাজতে ইসলাম সেখানে থাকবে আর সরকার তাদেরকে সেখানে থাকতে দিবে না। যেহেতু মতিঝিলের মতো একটা ব্যাংক পাড়া, ব্যাংকের প্রতিষ্ঠানগুলো সেখানে, তো তারা যদি সেখানে একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহখানেক অবস্থান করে, তো সেটা দেশের জন্য কি হতে পারে তো বোঝাই যাচ্ছে। তো এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম সরকারের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, এদেরকে দ্বারা তারা সেখানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বা উঠিয়ে দেওয়ার জন্য যা করার তারা তা করেছে। লাঠিচার্জ বলেন, টিয়ারশেল নিক্ষেপ বলেন, তাদের প্রতি ফায়ার করা বলেন, হামলা করা বলেন, যে ভাষাই বলেন না কেন সেটা ঘটেছে, এটা সত্য। আমরা যদি টেলিভিশন, পেপার, পত্রিকা দেখি, বা সেই সময় তো ফেসবুক মোটামুটি চলতেছিল, ফেসবুক মোটামুটি অনেকের হাতে ছিল, যদিও এখনকার সময়ের মতো অতটা অ্যাভেলেবেল ছিল না। তো এর মাধ্যমে আমরা তখন দেখেছি। তবে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিও আমরা যেমন দেখেছি, তেমনি অপরদিকে এই আন্দোলনকারীদের পক্ষ থেকেও আমরা বিভিন্ন ধরনের ভায়োলেন্সের দৃশ্যও দেখেছি। সেখানে ভায়োলেন্স হয়েছে, লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা পর্যন্ত ঘটেছে। ওখানে যে ব্যাংক, বিমা অফিসগুলো, ব্যাপক পরিমাণে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। তবে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে বিষয়টি, মতিঝিল থেকে শুরু করে বাইতুল মোকাররম হয়ে পল্টন মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে যে দোকানপাট, সেগুলো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। দৃশ্য দেখে মনে হয়েছিল পুরো ঢাকার শহর মনে হয় আগুন লেগে গেছে। তো সিগনিফিক্যান্ট যে জন্য বলছি, বাইতুল মোকাররমের সামনে যখন আগুন চলে আসে, আগুন লাগাতে লাগাতে, তখন সেখানে বেশ কিছু দোকান ছিল কোরআন শরীফ বিক্রির দোকান। তো সেই দোকানগুলোতেও আগুন লাগিয়ে দেয়া হয় এবং শত শত কোরআন শরীফ পুড়ে যায়। তো কথা হলো যে আগুন লাগিয়েছিল কারা, এটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য আছে। যারা আগুন লাগিয়েছে তাদের বেশভূষা, তাদের পোশাক আশাক, তাদের স্লোগান, তাদের অ্যাক্টিভিটি দেখলে স্বভাবতই বোঝা যাচ্ছে তারা ওই শাপলা চত্বরের মহাসমাবেশেরই একটি অংশ। তা পাজামা পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়ি আছে, অনেকের মাথায় পাগড়ি আছে, অনেকে আবার যদিও প্যান্ট শার্ট পরাও ছিল, আধুনিক ছিল, জেনারেল লেবাজে ছিল। তো একটা দাবি তো তাদের উপরে যাবেই, অভিযোগ তাদের উপরে যাবেই যে এটা তারাই আন্দোলন, এই মহাসমাবেশে যারা হেফাজত ইসলামে যারা আছে তারাই। তবে হেফাজত ইসলাম বা তাদের মনা, তারা আবার উল্টো এই অভিযোগটা চাপানোর চেষ্টা করেছিল সরকারের প্রতি। তারা বলেছিল আগুন, লুটপাট, ভাঙচুর এগুলো হেফাজত ইসলামের কেউ করেনি, এগুলো করেছে সরকারের লোক। সরকারের লোক তারা হেফাজত ইসলামের মহাসমাবেশের রূপ ধরে সেখানে এসেছে, দাড়িওয়ালাদের সেখানে পাঞ্জাবি টুপি পরিয়ে, পাগড়ি পরিয়ে সেখানে পাঠানো হয়েছে, তারা অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে। আবার এ ধরনেরও একটা বক্তব্য এসেছিল যে এই অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটিয়েছিল আসলে জামাত শিবির। জামাত শিবির তখন ব্যানারে প্রকাশ্যে হেফাজত ইসলামের মহাসমাবেশে আসেনি, কিন্তু গোপনে গোপনে তারা সেখানে শক্তি দিয়েছিল, সাপোর্ট দিয়েছিল, ম্যান পাওয়ার দিয়েছিল, সেটা বিভিন্নভাবে প্রকাশ হয়েছে। ইভেন জামাত শিবিরের লোকজনও অনেকে সেটা স্বীকার করেছে যে আমরা সেখানে ছিলাম। তো এই অগ্নিসংযোগের ঘটনা, এই লুটপাট, এই ভায়োলেন্স কারা করেছে? তার মানে এটাও যেমন আমরা ঘটতে দেখেছি, তেমনই পুলিশের অ্যাক্টিভিটিও দেখেছি, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর। আবার উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানে, মানে
এই আন্দোলনকারী পক্ষ পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে, সেটাও আমরা যেমন দেখেছি। আবার পুলিশ, র্যাব, সেনাবাহিনী এই আন্দোলনকারীদেরকে ধাওয়া দিয়েছে, তেমন দৃশ্যও আমরা তখন দেখেছি। তো এই তো গেল সিচুয়েশন, ঘটনা। এবার আসি যে প্রশ্নে, যে এই যে জেনোসাইডের কথা বলা হচ্ছে, গণহত্যার কথা বলা হচ্ছে, এটি কি আদৌ সেখানে ঘটেছিল? একটা সংঘাতময় পরিস্থিতি, একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি সেখানে ঘটেছে, সেটা তো ঠিক। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেগুলো এখনো ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে দেখা যায়। কিন্তু হত্যার ঘটনা, গণহত্যার ঘটনা, জেনোসাইডের ঘটনা ঘটেছে কিনা? বলা হচ্ছে সেই রাতে নাকি তাদেরকে আটকে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে তারপরে তাদেরকে গণহারে নির্বিচারে হত্যা করা হয়েছে, এই দাবিটা করা হচ্ছে। ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটি সত্যি, আমরা দেখেছিলাম যে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এটাও দেখেছি যে সেখানে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে সারেন্ডার করে, হাত উঁচু করে সারিবদ্ধভাবে বের হয়ে যেতে দেখা গেছে, বা এই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বের করে দিচ্ছে, বলছে আপনারা সারেন্ডার করে সিরিয়াল মেনটেন করে চলে যান, আপনাদেরকে কিছুই বলা হবে না। তাহলে এখানে হত্যা বা গণহত্যার বিষয়টি আসলো কিভাবে? তখন রটানো হলো, বলা হলো যে হাজার হাজার, 5,000, 10,000, ইভেন অনেকে বললো 20,000 মানুষ নাকি সেই রাতে শেখ হাসিনা সরকার হত্যা করেছে মতিঝিলে। তো তখন যে প্রশ্নগুলো সামনে আসে, প্রশ্ন করেছি তখনও, যে তাহলে মতিঝিলে এতটা ম্যাসাকার হয়ে গেল, পরের দিন রাস্তায় আমরা রক্তের ছিটে ফোটাও তো দেখলাম না, বা ম্যাসাকারের কোনো দৃশ্যই তো দেখলাম না, কিভাবে সম্ভব? তখন তাদের পক্ষ থেকে বলা হলো যে এক রাতের ভিতরে সিটি কর্পোরেশনের যে ধোয়া মোছা পরিষ্কারের গাড়ি, পানির গাড়িগুলো আছে, সেই গাড়ি দিয়ে নাকি সবকিছু পরিষ্কার করে ফেলা হয়েছে। তো এটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরেও ধরে নিলাম আলোচনার স্বার্থে যে সবকিছু পরিষ্কার করে ফেলা হয়েছে, তো হাজার হাজার লাশ কই গেল? তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। হাস্যকর ব্যাপার। বলা হচ্ছে যে ইন্ডিয়ার বাহিনী এনেই নাকি মারা হয়েছে, তাদেরকে গুম করে ফেলা হয়েছে। হাজার হাজার লাশ গুম করে ফেলা এক রাতের ভিতরে বললেই হয়ে গেল? বললেই সম্ভব? বা সংসদে দাঁড়িয়ে তখন এক এমপিকে এটাও বলতে শুনেছি যে সেখানে নাকি লাখ লাখ গুলি ছোড়া হয়েছে, হাজার হাজার গুলিও ছোড়া হয়েছে। তো সেই গুলির দৃশ্যও কিন্তু তখন পরে আমরা দেখিনি যে আশপাশের কোনো বিল্ডিংয়ে, কোনো ভবনে, কোনো গ্লাসে গুলির দৃশ্য কই, দেখিনি কিন্তু তখন আমরা, মানে এভিডেন্স কিন্তু ছিল না। তবে হ্যাঁ, সেখানে ইন্টারেস্টিং একটা দৃশ্য আমরা দেখেছিলাম, ভিডিও ক্লিপসটি যদি আমি খুঁজে পাই তাহলে দিয়ে দেবো, আপনারা দেখবেন যে যাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে যে তারা গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, তাদের মধ্য থেকে আবার অনেকে উঠে দৌড় দিচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে তাদের পাজামা পাঞ্জাবিতে লাল লাল রং দেয়া, যেটা শেখ হাসিনা সেই সময় সংসদে দাঁড়িয়ে বলেছিল যে এরা তো রং মেখে অভিনয় করেছে। তো সেটার কিন্তু একটা প্রমাণও আছে, এভিডেন্স আছে। তো এই ছিল ঘটনা। এরপরে তখন শেখ হাসিনা সরকার এই ঘটনার পরে লং টাইম ক্ষমতায় ছিল। তো এই হাজার হাজার মানুষ মারা গেল, কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে কোনো দাবি আমরা দেখলাম না। বলা হচ্ছে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে, তাই ভয়ে কেউ প্রকাশ্যে আসেনি। এটাকে আদৌ সম্ভব? যাই হোক, এই আলোচনায় আসছি। 24-এর আন্দোলন হলো, শেখ হাসিনার সরকারের পতন হলো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপরে এখন বিএনপির সরকার আসলো। এখন বলা হচ্ছে সেখানে জেনোসাইড হয়েছে, গণহত্যা হয়েছে, এখন মামলা হয়েছে। কি বলা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে যে 61 জন হত্যার তথ্য নাকি তারা পেয়েছে, আর মামলা দেয়া হয়েছে 41 জনের বিরুদ্ধে। প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা, তৎকালীন পুলিশ প্রধান, র্যাব প্রধান যারা ছিল তাদেরকে নিয়ে মামলা দেয়া হয়েছে। তো এখন এই জায়গায় এসে আমার কিছু প্রশ্ন। 41 জনের বিরুদ্ধে যে মামলা দেয়া হলো সেই লিস্ট তো আমরা পেলাম, কিন্তু যেই 61 জনকে মারা হয়েছে বলে তথ্য পেয়েছে, দাবি করেছে চিফ প্রসিকিউটর, সেই 61 জনের তথ্য কোথায়? এরা কারা? কোন পরিবারের লোক? তার কি স্ত্রী, তার সন্তান, তার বাবা, তার দাদা কেউই কি বেঁচে নেই? তাহলে এটা পাবলিক করা হচ্ছে না কেন? 41 জন অভিযুক্ত আসামি তো পাবলিক করা হলো, তাদেরকে আমরা চিনতে পারলাম, জানতে পারলাম, কিন্তু 61 জন মারা গেছে তাদের তথ্য পাবলিকলি আসছে না কেন? এখানে এই মানে লুকোচুরিটা কেন? আমরা তো এটা দেখতে চাই। দাবি করা হচ্ছে
যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাই ভয়ে নাকি কেউ প্রকাশ্যে আসেনি। তো ডক্টর ইউনূসের সরকার আসলো, তখন তো শেখ হাসিনার ভয় নেই। এখন বিএনপির সরকার এসেছে, এখনও তো শেখ হাসিনার ভয় নেই। তো এই 61 পরিবার থেকে এখন তারা সামনে আসছে না কেন? এখন কিসের ভয়? আর ভয়ের কথা বলছেন, এই যে বিডিআর বিদ্রোহ হয়নি, পিলখানার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি শেখ হাসিনার সময়? তো সেই সময় তো শেখ হাসিনার সরকারের সময় আমরা দেখেছি সেই যে সেনাবাহিনী কর্মকর্তারা মারা গিয়েছে, তাদের পরিবার থেকে তখন বিচার চাওয়া হয়েছে, সংবাদ সম্মেলন করা হয়েছে, প্রেস ক্লাবের সামনে এসে তারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন, বিচার চেয়েছেন। কই, তাদেরকে তো শেখ হাসিনার ভয়ে চুপ থাকতে দেখলাম না। তো পিলখানার হত্যাকাণ্ডের ফ্যামিলিরা যদি প্রকাশ্যে এসে দাবি তুলতে পারে, তো ভয়টা শুধু হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বেলায় ছিল? এটা কোনোভাবে গ্রহণযোগ্য? আর ভয় যে করবে, তো আমরা যদি সেই শেখ হাসিনার আমলে হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা একটু দেখি, কোনো ভয়ের সম্পর্ক আমরা সেখানে দেখেছি? একটা সুসম্পর্ক ছিল। হেফাজতে ইসলামের পক্ষ থেকে শেখ হাসিনাকে কি জননী যেন বলা হলো, কওমি জননী উপাধি দেয়া হলো। তাদের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখলাম, তারপরে ভয়টা কিসের ছিল? এরপরের প্রশ্ন হলো, হাজার হাজার মারা গিয়েছিল বলছিলেন, এখন বলছে 61 জন মাত্র। তাহলে বাকি কারা মারা গিয়েছিল, তাদের তথ্য কোথায়? তারা কি বিচার পাবে না? মাত্র 61 জনের বিচার হবে, 61 জন ফ্যামিলি বিচার পাবে, বাকি হাজার হাজাররা বিচার পাবে না? এটা তো হতে পারে না। তাহলে সব তথ্যগুলো সামনে আসা প্রয়োজন না? এখন আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় নেই, শেখ হাসিনাও ক্ষমতায় নেই, ভয়েরও কিছু নেই। এই হাজার হাজার ফ্যামিলি এখন দাবি নিয়ে সামনে আসছে না কেন? এটা হলো আমার অন্যতম প্রশ্ন। আর হাজার হাজার যদি আলোচনার সাথে বাদও দেয়, এই 61 ফ্যামিলি থেকে দাবি আসছে না কেন? এটা জানতে চাচ্ছি আমি। এখানে লুকোচুরিটা কেন? এখানে যদি লুকোচুরি থাকে, তাহলে তো প্রশ্ন অবশ্যই করতে হবে যে আদৌ কি সেখানে হত্যা, গণহত্যা, জেনোসাইডের ঘটনা ঘটেছিল, নাকি এটা টোটালি আওয়ামী লীগ সরকারের উপরে কোনো দায় চাপানো হচ্ছে। আর একটা কথা আছে না, যে হাতি খাদে পড়লে তখন চামচিকাও নাকি লাথি মারে। তো এখন আওয়ামী লীগের সরকার আউট অফ পলিটিক্সে আছে, তারা এখন বিপদে, তাই তাদের উপরে এখন যত্রতত্র নামে বেনামে মামলা দিয়েই যাবে, সেটা তো হতে পারে না। বলছি না যে না মামলা ভুয়া, কিন্তু এভিডেন্সগুলো তো সামনে আনতে হবে। কিসের ভিত্তিতে আমরা এই মামলাকে সঠিক বলবো? কেন সেই শহীদ হোক আর যাই হোক, যে মানে এই যে জামাত ইসলামী রাজনীতি করে, একটা পয়েন্ট এখানে একটু বলি। জামাত, শিবির, তাদের পক্ষ থেকে কোন আন্দোলনে কত বছর কতজন শহীদ হচ্ছে তাদের কিন্তু লিস্ট আছে। ইভেন তাদের ভিতরে যে ধাপে ধাপে কর্মী থেকে রোকন হয়, রোকন থেকে সাথী কি যেন আছে, সেখানে পড়াশোনা, পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু তাদেরকে জিজ্ঞাসাও করা হয় যে শিবিরের সর্বশেষ সাথী ভাইকে, তার বাড়ি কোথায়, তার বয়স কত ছিল, শিবিরের প্রথম সাথী ভাইকে, জামাতের কে। তাহলে জামাত শিবিরের শহীদের এমন লিস্ট আছে, হেফাজতে ইসলামের শহীদের এমন লিস্ট নাই কেন? আর পরিবারগুলো নিরুদ্দেশ হয়ে গেল কেন, সামনে আসছে না কেন? এটাই এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন। এরপরে এই যে 41 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, বেশ ভালো। আচ্ছা, এই যে লতিফ সিদ্দিকী, বঙ্গবীর লতিফ সিদ্দিকীকে এখানে মানে কি হিসাবে আসামি করা হয়েছে? তিনি কি ওই হেফাজতে ইসলামের মহাসমাবেশে এসে কাউকে মেরেছিল, না কাউকে মারার জন্য তিনি হুকুম দিয়েছিল, অর্ডার দিয়েছিল? এমন তো কিছুই না। কিন্তু তাকে গ্রেপ্তারও করানো হয়েছে, কারণ কি? তিনি মুক্তিযোদ্ধা, এই জন্য। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে একচেটিয়া এখন তো মামলা বাণিজ্য করাই যায়, চলছে, কিন্তু আওয়ামী লীগের বাহিরেও যারা মুক্তিযোদ্ধা রয়েছে, মানে তাদেরকেও কি টার্গেট করা হয়েছে? হিসাবটা এমন কিছু। এরপরে আরেকটা হাস্যকর বিষয় দেখলাম কি, এই এই 41 জন অভিযুক্ত আসামির মধ্যে 2 জন সাংবাদিককে যুক্ত করা হয়েছে, 71 টিভির ফারজানা রূপা আর ওই যে মোজাম্মেল বাবু। আমি একটা হিসাব কোনোভাবে মিলাতে পারছি না যে সাংবাদিকরা এখানে কি করেছে, মানবতা বিরোধী অপরাধে তাদেরকে কিভাবে মানে অভিযুক্ত করা হলো। 71 টিভি এই নিয়ে একটা প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদন তো করেছে এই শাপলা চত্বরের মহাসমাবেশ বলেন আর গণহত্যা বলেন তার বেশ কয়েকদিন পরে, অনেকদিন পরে। তাহলে পরবর্তীতে যেই প্রতিবেদন তারা করেছে, সেই প্রতিবেদনে তারা যদি কোনো সত্যকে লুকিয়ে থাকে, তারা যদি কোনো অসত্যকে সামনে নিয়ে আসে, তারা যদি কোনো মিথ্যা বলে থাকে, সেজন্য মামলা হতে পারে।
সেটা তো আলাদা মামলা। সেটা কি গণহত্যার মামলার সাথে যায়? ৭১ টিভির ফারজানার উপরা কি ওই দিন তাদের টেলিভিশনে কোনো প্রতিবেদন দেখিয়েছিল? তারা কি সেই টেলিভিশন থেকে, তাদের প্রতিবেদন থেকে, তাদের বক্তব্য থেকে উস্কে দিয়েছিল যে ওখানে মারা হোক, মানুষকে গণহত্যা করা হোক? এমন তো না। প্রতিবেদন করা হলো পরে। তাহলে পরের প্রতিবেদন দিয়ে কিভাবে ওই দিনের মৃত্যু বা গণহত্যাকে উদ্বুদ্ধ করা যায়? এটা কি আদৌ সম্ভব? মানে এই জায়গাটা আমার কাছে একদম মানে ছেলে খেলামি মনে হয়েছে। আপনারা তার বিরুদ্ধে অপতথ্য, মিথ্যা তথ্য বা সত্য লুকানোর মামলা দিতে পারেন। সেটা সংবাদ কর্মীরা মিথ্যা তথ্য দিলে কোন আইনে মামলা হতে পারে সেই রিলেটেড মামলা দিতে পারেন, কিন্তু আপনারা মানবতা বিরোধী অপরাধে মামলা দিয়ে দিয়েছেন। সরি, ইলেকট্রিসিটি চলে গেছে, তো আমি এখন মনে হয় আমাকে দেখা যাবে না, তবে আলোচনা শেষ করছি, জাস্ট ভোকাল দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন। তো কনক্লুশনে চলে আসছি। কনক্লুশনে এসে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই শাপলা হত্যাকাণ্ডের বিষয়টি, এটা কি গুজব বা মিথ্যা মামলা নাকি সত্য মামলা, সেটা ডিপেন্ড করবে যেই ফ্যামিলিগুলোর মারা গেছে, মানুষ মারা গেছে, তারা সামনে আসুক। আর তারা সামনে আসুক না আসুক, তাদের তথ্যগুলো পাবলিক করে দেয়া হোক। আমি এটা চাচ্ছি। তাদের তথ্যগুলো পাবলিক করে দিলে কি হবে, এখন তথ্য প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিভিশন, পেপার, পত্রিকা, তারা অন্তত গিয়ে সেই ফ্যামিলিতে জিজ্ঞাসা করতে পারবে, সত্যতা তুলে নিয়ে আসতে পারবে। সেই ফ্যামিলিগুলো খুঁজে খুঁজে তাদের কি অবস্থা, কোথায় আছে, কারা বেঁচে আছে, সেই তথ্যগুলো সামনে আসুক। তারপরে আমরা এটাকে মানে বলতে পারবো যে হ্যাঁ, এই ঘটনা সত্য নাকি মিথ্যা। তো অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে হাজার হাজার পারেন না পারেন, অন্তত এই ৬১ জন বলছেন যে মারা গেছে, তথ্য পেয়েছেন, সেই পরিচয়গুলো পাবলিক করে দেয়া হোক। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।